দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে বিষয়টি পড়ানো হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। বায়ুমণ্ডল বলতে এখানে আমরা ঊর্ধ্ব বায়ুমণ্ডল এবং নিম্ন বায়ুমণ্ডল দুটো অংশকেই বলবো। নিম্ন বায়ুমণ্ডলের মধ্যে আমাদের ভূপৃষ্ঠও পড়ে, তাই ভূপৃষ্ঠে কোনো কোনো জায়গায় তাপমাত্রা বেশি, কোথাও বা কম। এই যে তারতম্য, সেটাও কি কারণে ঘটে সেই কারণগুলো সম্বন্ধে আমরা এখানে পড়ব। তো দেখো, আমরা পৃথিবীতে যে তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করি সেটা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি। এর আগে অন্য চ্যাপ্টারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস পড়তে গিয়ে দেখেছি যে ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা উপর দিকে ওঠার সময় কমছে, আবার স্ট্র্যাটোস্ফিয়ারে এসে সেটা আবার একটু একটু করে বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে। এইরকম ঊর্ধ্ব বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্য রয়েছে। তার সাথে সাথে দেখি যে পৃথিবী পৃষ্ঠের উপরও তাপমাত্রার তারতম্য আমরা লক্ষ্য করে থাকি। মূলত নিরক্ষরেখা 0 ডিগ্রি, এই নিরক্ষরেখীয় অঞ্চলটাতে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। তো এই কারণে 23.5 ডিগ্রি উত্তর আর 23.5 ডিগ্রি দক্ষিণ, এই অঞ্চলটার মধ্যে সূর্যের তাপ সব থেকে বেশি পায়। এই অঞ্চলটায় 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা, এই দুটো রেখার মাঝবর্তী যেই অংশটা, এই অংশটাতে সূর্যের আলো বা তাপ সব থেকে বেশি পড়ে। তাই এই অংশটা পৃথিবীতে উষ্ণ মণ্ডল রূপে রয়েছে। এরপর 23.5 থেকে 66.5 ডিগ্রি সাউথ, আবার 23.5 ডিগ্রি নর্থ থেকে 66.5 ডিগ্রি সাউথ, এই দুটো অংশে সূর্যের তাপ মাঝামাঝি পৌঁছায়। তাই এই দুটো অংশে নাতিশীমণ্ডল রয়েছে। তারপর 66.5 ডিগ্রি নর্থ থেকে 90 ডিগ্রি নর্থ এবং 66.5 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ, অর্থাৎ মেরু অঞ্চলের কাছাকাছি জায়গাগুলোতে সূর্যের আলো বা তাপ খুব কম মাত্রায় পৌঁছায়। তাই এই দুটো জায়গাকে আমরা বলি হিমমণ্ডল। তো এবার দেখো যে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার যে এত ভ্যারিয়েশন, কোথাও উষ্ণমণ্ডল, কোথাও নাতিশীতোষ্ণমণ্ডল, কোথাও আবার হিমমণ্ডল বা শীতলমণ্ডল রয়েছে। এই যে তারতম্য, এই তারতম্যগুলো কি কারণে ঘটে সেটাই আমরা এই চ্যাপ্টারটাতে পড়ব। তো প্রথম আমরা যে কারণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ, অক্ষাংশগত দিক থেকে যে জায়গা যে অক্ষাংশে অবস্থিত হয় তার উপর ডিপেন্ড করে সেই জায়গার তাপমাত্রা কিরকম হবে। তো এই বিষয়টা অক্ষাংশ, এই বিষয়টাকে পড়তে গিয়ে আমরা এর ভিতরে দুটো দিক খুঁজে পাই। যে দুটো দিকের উপর ভিত্তি করেই অক্ষাংশ কারণটাকে আমরা বুঝতে পারবো, যে দুটো ভিত্তি এই কারণের উপর বেশি করে প্রভাব দিচ্ছে। সেই দুটো কি দেখে নেওয়া যাক। অক্ষাংশের মধ্যে এ হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ, আর বি হচ্ছে দিন ও রাত্রির দৈর্ঘ্য। এই দুটো ভিত্তির মাধ্যমে আমরা এই অক্ষাংশ কারণটাকে ব্যাখ্যা করতে পারি। তো প্রথমে যে কারণটা বলছি, অক্ষাংশের মধ্যে সূর্যরশ্মির পতন কোণ। সূর্য থেকে যখন ইনসোলেশন গুলো আসে, ইনসোলেশনের যে তরঙ্গগুলো আসে সেগুলো ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে এবং সেটা পৃথিবী পৃষ্ঠে কোথায় কিভাবে পড়বে সেটা নির্ভর করে পৃথিবী পৃষ্ঠের অক্ষাংশের উপর। যেরকম দেখো, আমাদের পৃথিবীতে নিরক্ষীয় অঞ্চল, এই অংশটাতে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, আর
বাদবাকি অঞ্চলগুলোতে সূর্য তীর্যকভাবে তাপ দেয় বা তরঙ্গরশ্মি পৌঁছায়। সব থেকে তীর্যক কোন জায়গায় হয়? দুটো মেরু অঞ্চলের কাছাকাছি। আর সব থেকে লম্বভাবে কোথায় দেয়? নিরক্ষীয় অঞ্চলের কাছে। তো এইভাবে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের কারণে সূর্যের আলো কোথাও লম্বভাবে পৌঁছাচ্ছে, কোথাও বা তীর্যকভাবে পৌঁছাচ্ছে। লম্বভাবে কোথায় পৌঁছাচ্ছে? নিরক্ষীয় অঞ্চলে। আর সব থেকে বেশি তীর্যকভাবে পৌঁছাচ্ছে কোথায়? দুই মেরু অঞ্চলে। তো এই লম্বভাবে বা তীর্যকভাবে পৌঁছালে কোন জায়গায় তাপমাত্রা বেশি হচ্ছে, কোথায় হচ্ছে বেশি? নিরক্ষীয় অঞ্চলে। যেখানে লম্বভাবে পড়ছে সেই জায়গায় তাপমাত্রা বেশি হচ্ছে। আর কোথায় কম হচ্ছে? যেখানে তীর্যকভাবে পৌঁছাচ্ছে সেই জায়গায় কম হচ্ছে। তীর্যকভাবে কোথায় পৌঁছাচ্ছে? দুই মেরু অঞ্চলে, তাই সেখানে তাপমাত্রা কম এবং ঠান্ডা বেশি, তাই ওখানে হিমমণ্ডল গড়ে উঠেছে, বরফ জমে থাকে সারা বছর ধরে। তো এইবার লম্বরশ্মি আর তীর্যক রশ্মি কিভাবে তাপমাত্রা পার্থক্য করে একটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। মনে করো আমরা একটা টর্চ ওপরে এরকম লম্বভাবে ধরলাম, তাহলে তার আলোটা যখন মাটির ওপর পড়ে সেই আলোটা লক্ষ্য করে দেখবে যে ছোট একটা গোল আলো, কিন্তু আলোটা পরিমাণটা খুব জোরালো। এরকম একটা টর্চ আমরা ধরলাম মাটির ওপর, সেই আলোটা পড়লো, পড়ার সাথে সাথে দেখছি যে এরকম একটা গোল আলো হয়েছে, আলোটা খুব জোরালো। যখন আলোটা উপর থেকে নিচের দিকে সোজাসুজি লম্বভাবে পড়েছে। আবার এই টর্চটাকে যদি আমরা এরকম ভাবে ঘুরিয়ে ধরি, ধরো রাস্তা দিয়ে চলার সময় আমরা টর্চ কিভাবে ধরি? আমরা ট্যাকসা করে ধরি। তো ট্যাকসা করে যদি টর্চটা ধরা হয় তাহলে দেখো আলোটা অনেকটা জায়গায় ছড়িয়ে পড়েছে। রাস্তায় দেখো না, আমরা যখন চলি তখন টর্চের আলোটা অনেকটা জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু প্রথমে যেরকম আলোটা এক জায়গায় ছোট জায়গায় অনেক জোরালো পড়েছিল সেই রকম জোরালো কিন্তু আর থাকে না। অনেকটা ছড়িয়ে পড়ার কারণে আলোটা অনেকটা ফেড হয়ে যায়, অনেকটা কম দেখা যায়, কিন্তু অনেকটা জায়গা ছড়িয়ে পড়ে। সেই রকম ভাবে এই ঘটনাটাকেই যদি ধরে নাও পরীক্ষামূলক ভাবে, এই ঘটনাটাই পৃথিবীর ক্ষেত্রেও তাই ঘটে, তাহলে দেখা যায় কি যে সূর্যের আলোটা যখন লম্বভাবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে পড়ছে, যেখানে লম্বভাবে পড়ছে সেই জায়গাটায় কম জায়গার উপর পড়ছে, এই জন্য সেই জায়গায় তাপের পরিমাণটাও বেশি। আর যেখানে ট্যাকসাভাবে পড়ছে অর্থাৎ মেরু অঞ্চলে সেই জায়গায় তাপের পরিমাণ কম। তার সাথে সাথে আরেকটা বিষয় কাজ করে, যখন লম্বভাবে সূর্যরশ্মিটা আসে তখন সেটা কম বায়ুমণ্ডল ভেদ করে আসে, আর যখন তেরছাভাবে যায় তখন সেটা বেশি বায়ুমণ্ডলকে ভেদ করে যায়। তাহলে কম বায়ুমণ্ডল ভেদ করে গেলে কি 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 ব্যাপার আছে তার মধ্যে? বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে? ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা, যাদেরকে আমরা বলি অ্যারোজল। অ্যারোজল, মেঘ, ধূলিকণা, এই সমস্ত বিষয়গুলো বায়ুমণ্ডলের নিচের স্তরগুলোতে থাকে। তো সূর্যের আলো যখন আসে তো এই অ্যারোজল গুলোর ভূমিকা কি? তারা সূর্যের তাপটাকে সঙ্গে সঙ্গে শোষণ করে নেয়, এবং সমস্ত তাপটা শোষণ করে নেওয়ায় কিছুটা তাপ হয়তো বেরিয়ে আসে, সেই তাপটা ভূপৃষ্ঠ অব্দি পৌঁছায়। তাহলে বেশিরভাগ তাপটাকে যদি অ্যারোজল শোষণ করে নেয় তাহলে সেই তাপের সম্পূর্ণ পরিমাণ তাপ ভূপৃষ্ঠে পৌঁছতে পারে না। তাহলে লম্বরশ্মির ক্ষেত্রে কম বায়ুমণ্ডল ভেদ করে আসছে, কম বায়ুমণ্ডল মানে কম ধূলিকণা থাকবে, তাই সেখানে তাপের পরিমাণটা খুব জোরালো হয়। এখানে কম বায়ুমণ্ডল ভেদ করে আসে বলে তাপের পরিমাণটা অনেক জোরালো। উল্টো দিকে তীর্যক রশ্মির ক্ষেত্রে অনেক বায়ুমণ্ডল ভেদ করে আসে, তাই সেখানে ধূলিকণার পরিমাণটাও বেশি থাকে, তাই তাপটাকে তারা অনেক বেশি অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়, তাই কম পরিমাণে তাপ ওই তীর্যক অঞ্চলগুলোতে বা মেরু অঞ্চলের দিকে পৌঁছতে পারে। তাহলে দুটো কারণ এর মধ্যে কাজ করছে, সূর্যরশ্মি পতন কোণের মধ্যে দুটো কারণ। এক হচ্ছে পতন কোণটা কিরকম, লম্বভাবে না তীর্যক ভাবে, আর সেই রশ্মিটা কতটা বায়ুস্তর ভেদ করে আসছে। যদি বেশি বায়ুস্তর ভেদ করে আসে সেখানে তাপ শোষণ করে নেবে ধূলিকণাগুলো, আর লম্বভাবে আসলে পরে সেখানে তাপ কম শোষিত হবে এবং উষ্ণতার পরিমাণটা বাড়বে। তাহলে অক্ষাংশের মধ্যে এ পয়েন্টটা আমরা একটু বুঝতে পারলাম যে সূর্যরশ্মির পতন কোণ কিভাবে আমাদের তাপমাত্রা বৃদ্ধিতে বা কম হতে সাহায্য করছে। এবার বি পয়েন্টে আসি। বি পয়েন্টটা হচ্ছে দিন রাত্রির দৈর্ঘ্য। দিন রাত্রির দৈর্ঘ্য। এবার দেখো যে পৃথিবীতে আমরা দেখেছি যে কোনো কোনো জায়গায় কোনো কোনো গোলার্ধে কখনো দিনের পরিমাণ বড়, আবার কখনো দিনের পরিমাণ ছোট।
তো এই ঘটনাগুলো অনেক সময় উষ্ণতা তারতম্যের কারণে প্রধান ভূমিকা নিয়ে থাকে। উত্তর গোলার্ধে 21শে জুন সব থেকে বড় দিন, আমরা যাকে বলি কর্কট সংক্রান্তি। তো এইরকম দিনটাতে উত্তর গোলার্ধে দিনের পরিমাণ বড় হয়, রাতের পরিমাণ ছোট। দিন রাত্রি যদি সমান থাকতো তাহলে যে পরিমাণ তাপ দিনের বেলায় আসে সেই পরিমাণ তাপই রাত্রেবেলায় বিকিরিত হয়ে যায়। কিন্তু কোনো কারণে ধরে নাও 14 ঘন্টা দিন আর রাতের পরিমাণ হয়ে গেছে 10 ঘন্টা, 10 ঘন্টা রাত, তাহলে 14 ঘন্টা দিনের মধ্যে যে পরিমাণ সূর্যের আলো এখানে গ্রহণ করবে পৃথিবী, সেই পরিমাণ তাপ বৃহৎ তরঙ্গ রূপে ওই 10 ঘন্টা রাত্রিতে ফেরত যেতে পারবে না। যতটুকু তাপ যাবে সেটার পরিমাণ খুবই কম, এটার তুলনায় এটা কম। তো যে পরিমাণ তাপ ফেরত যেতে পারলো না সেটা কি হবে, ভূপৃষ্ঠে সঞ্চিত হবে, জমা থাকবে, জমা হতে হতে ওখানে তাপমাত্রাকে বাড়িয়ে তুলবে। এই কারণে যে জায়গায় পৃথিবীতে দিনের পরিমাণ বড় হয় সেই জায়গায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। আবার একই রকম ভাবে বলা যায় যে জায়গায় রাতের পরিমাণ বড়, অর্থাৎ মনে করো যে 21শে জুন তারিখটাই দক্ষিণ গোলার্ধে ওই সময় সব থেকে বড় রাত্রি। তো সব থেকে বড় রাত্রি হওয়ায় রাত্রি ধরে নাও 14 ঘন্টা, রাত 14 ঘন্টা আর দিন 10 ঘন্টা। তাহলে দিনের বেলা যে পরিমাণ তাপ আসছে সেই তাপ খুব সহজেই বড় রাত্রির হওয়ার কারণে বৃহৎ তরঙ্গ রূপে খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে মহাশূন্যে ফিরে যেতে পারছে এবং পৃথিবী পৃষ্ঠকে খুব তাড়াতাড়ি সে ঠান্ডা করে দিচ্ছে। তাই বড় যদি রাত হয়, দিন যদি ছোট হয়, সেই ক্ষেত্রে তাপমাত্রা কমতে থাকবে এবং পৃথিবী পৃষ্ঠে উষ্ণতা কমে যাবে। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে বা একটা প্রশ্ন জাগতেই পারে মনে, যে তাহলে তো আমাদের মেরুগুলোতে, দুই মেরুতে, উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে যখন 6 মাস দিন থাকে তাহলে তো সেখানে তাপমাত্রা এতটা বেড়ে যাওয়ার কথা যে সেখানে সব কোনো বরফ জমারই কথা নয়। কিন্তু দেখা গেছে যে 6 মাস দিন থাকা সত্ত্বেও মেরু অঞ্চলগুলোতে ঠান্ডার পরিমাণ অনেক বেশি, সেই হিমাঙ্কের নিচেই পারদ নেমে থাকে, বরফ জমে থাকে। এটা তাহলে কিভাবে সম্ভব? তাহলে এটার সঙ্গে তো এই কথাগুলো মিলছে না। তাহলে এইবারে প্রশ্নটার উত্তর এইখানে এইভাবে দিতে হবে যে আমরা আগে যেখানে করলাম সূর্যরশ্মির পতন কোণের ব্যাপারটা, ওইখানে সেই কাজটা করে। অর্থাৎ সেইখানে দিনের পরিমাণ বড় হলেও সে দিনে যে পরিমাণ সূর্যের আলো যায় তা সম্পূর্ণ অনেক তীর্যক ভাবে, অনেকটা তেরছা, যার জন্য সেইখানে দিন বড় হওয়া সত্ত্বেও তাপমাত্রা সেইভাবে বাড়তে পারে না। এই কারণে মেরু অঞ্চলে 6 মাস একটানা দিন থাকা সত্ত্বেও তাপমাত্রা খুব একটা বৃদ্ধি আমরা লক্ষ্য করতে পারি না। তাহলে অক্ষাংশ পয়েন্টটা আমরা খুব ভালো করে বুঝতে পারলাম। এরপরে যে অংশটা রয়েছে বা যে কারণটা, সেটা হচ্ছে উচ্চতা। দ্বিতীয় যে কারণটা হচ্ছে উচ্চতা। উচ্চতা বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা দেখা যায়। তো আমরা ট্রোপোস্ফিয়ার পড়তে গিয়ে দেখেছিলাম যে ট্রোপোস্ফিয়ারে যত উপর দিকে যাওয়া যাচ্ছিল উষ্ণতা বা তাপমাত্রা তত কম ছিল। তার পার্সেন্টেজ বা রেটটা কি? তার রেটটা হচ্ছে যে যদি 1000 মিটার বা 1 কিলোমিটার উপর দিকে যাওয়া যায় তাহলে ট্রোপোস্ফিয়ারে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। আবার একই রকম ভাবে যদি ট্রোপোস্ফিয়ারে উপর থেকে নিচের দিকে 1 কিলোমিটার নামা যায় তাহলে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে বাড়তে থাকে। তাহলে ট্রোপোস্ফিয়ারে যত উপর দিকে যাব তাপমাত্রা 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে যায়। এই ঘটনাটাকে বলা হয় বা এই হারটাকে, তাপমাত্রা হ্রাসের যে হার, তাকে বলা হয় নরমাল ল্যাপস রেট। নরমাল ল্যাপস রেট বা তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার। কিন্তু কখনো কখনো দেখা গেছে যে এই তাপমাত্রা হ্রাসের হারের বিপরীত অবস্থা লক্ষ্য করা গেছে।
অর্থাৎ বিপরীত অবস্থা কি, উষ্ণতা আমরা দেখলাম যে যত উচ্চতা বাড়ছে ট্রোপোস্ফিয়ারের মধ্যে থেকে তত উষ্ণতা কমে যাচ্ছে। এটাই হচ্ছে স্বাভাবিক ঘটনা। কিন্তু এর অস্বাভাবিক ঘটনাটা কি বা এর বিপরীত অবস্থা কি? তাহলে যখন তাপমাত্রা বায়ুমণ্ডলে উপরে যাওয়ার সাথে সাথে না কমে বরঞ্চ বাড়তে থাকে, তখন সেই ঘটনাটাকে আমরা বলবো বৈপরীত্য উষ্ণতা। দেখো, ভূপৃষ্ঠের কাছাকাছি 0 মিটার অর্থাৎ ভূপৃষ্ঠের কাছে আছে, ভূপৃষ্ঠের উপর যেখানে তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে উপরে যাওয়ার সাথে সাথে 2000 মিটার উচ্চতায় পৌঁছে তাপমাত্রা না কমে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে গেছে। তো এই ঘটনাটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে উষ্ণতার যে স্বাভাবিক হ্রাস তার বিপরীত অবস্থা, তাই একে বলা হয় বৈপরীত্য উষ্ণতা। বৈপরীত্য উষ্ণতাকে আমরা দুটো দিক থেকে দেখতে পারি। একটা হচ্ছে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের আর দ্বিতীয় হচ্ছে নিম্ন বায়ুমণ্ডলের। ঊর্ধ্ব বায়ুমণ্ডলের বৈপরীত্য উষ্ণতাটা কিরকম? আমরা যখন বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করেছিলাম তখন লক্ষ্য করেছিলে যে উষ্ণতার যে গ্রাফটা দেখলাম, যখন ট্রপোস্ফিয়ার পার করে স্ট্র্যাটোস্ফিয়ারে যাচ্ছে তখন তাপমাত্রা বাড়তে থাকছে, আবার মেসোস্ফিয়ারে কমছে, কিন্তু মেসোস্ফিয়ারের পর থার্মোস্ফিয়ার থেকে তাপমাত্রা খুব দ্রুত হারে বাড়ছিল। তাহলে দেখা গেল যে ভূপৃষ্ঠ থেকে উপরে যাওয়ার সাথে সাথে তাপমাত্রা তো কমে যাওয়ার কথা, সেই ক্ষেত্রে তাপমাত্রা না কমে থার্মোস্ফিয়ারের থেকে তাপমাত্রা খুব দ্রুত হারে বাড়ছিল। তাহলে এইটা একটা ঘটনা যেটা ঊর্ধ্ব বায়ুমণ্ডলে দেখা যায়, এটাকে আমরা ঊর্ধ্ব বায়ুমণ্ডলের বৈপরীত্য উষ্ণতা বলতে পারি। আবার রয়েছে নিম্ন বায়ুমণ্ডল অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি। ভূপৃষ্ঠের কাছাকাছি ট্রোপোস্ফিয়ারের মধ্যে যখন এই ধরনের বৈপরীত্য উষ্ণতা লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয় নিম্ন বায়ুমণ্ডলের বৈপরীত্য উষ্ণতা বা ট্রোপোস্ফিয়ারের মধ্যেকার বৈপরীত্য উষ্ণতা। এটা কোন জায়গায় দেখতে পাওয়া যায়? একটা পার্বত্য অঞ্চলে এই ধরনের বৈপরীত্য উষ্ণতাগুলো আমরা লক্ষ্য করতে পারি। দেখো বিষয়টা কিরকম। পার্বত্য অঞ্চলের দুটো চূড়া দেখতে পাচ্ছি, পর্বতের চূড়া, যাতে বরফ জমে রয়েছে। তো এইরকম বরফ জমা চূড়াগুলোতে রাত্রির বেলায় ওপরের দিকে যে বাতাসটা আছে, অর্থাৎ এই জায়গাগুলোতে যে বাতাসগুলো রয়েছে বরফের চূড়ার কাছাকাছি, সেই জায়গার বাতাসটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কারণ সে বরফের সংস্পর্শে রয়েছে, খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে। তুলনামূলকভাবে উপত্যকার মধ্যে যে বাতাসটা আছে সে তত তাড়াতাড়ি ঠান্ডা হতে পারবে না। তো ওপরের এই বাতাসগুলো যখন ঠান্ডা হয়ে যাবে রাত্রির বেলায়, তখন সে হয়ে যাবে আরো ভারী, কারণ আমরা জানি বাতাস যদি ঠান্ডা হয়ে যায় তার ভারী হয়ে যায়। সে ভারী বাতাস তখন আর ওপরে না থাকতে পেরে পাহাড়ের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে এবং উপত্যকার মধ্যে বিরাজ করে। তখন উপত্যকার মধ্যে মাইনাস টেম্পারেচার বা ঠান্ডাটা বেশি হয়, উপত্যকার বাতাসে ঠান্ডা বেশি, আর নিচে যে গরম বাতাসটা ছিল সেটা উপর দিকে উঠে গিয়ে উপরে গরম বাতাস বিরাজ করে। দেখো যে রাত্রিবেলা পার্বত্য উপত্যকার মধ্যে উষ্ণতার বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। নিচের দিকে ঠান্ডা বাতাস লক্ষ্য করছি উপত্যকায়, আর উপর দিকে গরম বাতাস। আর উপর থেকে যে ঠান্ডা ভারী বাতাসটা নিচের দিকে নেমে আসে পর্বতের ঢাল বেয়ে, তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। ক্যাটাবেটিক। তো উপর থেকে ঠান্ডা বাতাসটা যখন নিচে নেমে আসে উপত্যকায়, সেই ঠান্ডা ভারী বাতাসটাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। আবার উপত্যকার গরম বাতাসটা যখন উপর দিকে চলে যায় তখন তাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। তো এই গরম বাতাসটা কেন উপরে চলে যায়? ঠান্ডা বাতাস যেরকম ভারী, গরম বাতাস সেরকম হালকা, তাই সে উপর দিকে উঠে যায়। তাহলে এইরকম ভাবে আমরা ট্রোপোস্ফিয়ারের মধ্যে বৈপরীত্য উষ্ণতা লক্ষ্য করে থাকি। এরপরে 3 নম্বর যে কারণটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তিন নম্বর কারণটা হলো
জলভাগ ও স্থলভাগের বন্টন। জলভাগ ও স্থলভাগের বন্টন। আমরা জানি পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তো এই জল আর স্থলের বন্টনটা সব জায়গায় সমান নয়, কোথাও স্থলভাগ বেশি, কোথাও দেখেছি মহাদেশগুলো এক জায়গায় জোট হয়ে রয়েছে, আবার কোথাও দিগন্ত বিস্তৃত মহাসমুদ্র বা মহাসাগরগুলো রয়েছে। তো এই কারণটা জলভাগ এবং স্থলভাগের বন্টন কিভাবে পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রার তারতম্যের কারণ হয় সেটা দেখো। জল পৃথিবীর মধ্যে এমন একটি পদার্থ বা তার আপেক্ষিক তাপ সব থেকে বেশি। জলের আপেক্ষিক তাপ 1। জলের আপেক্ষিক তাপ 1। তো এই কারণে জল গরম হতেও যত সময় লাগে, আবার জল ঠান্ডা হতেও অনেক বেশি সময় লাগে। জল গরম হতেও অনেক বেশি সময় লাগে, জল গরম হতেও অনেক বেশি সময় লাগে। তুলনামূলকভাবে অন্যান্য পদার্থ, মানে আমাদের ভূপৃষ্ঠে যে সমস্ত পদার্থ দিয়ে তৈরি, অর্থাৎ শিলা, পাথর, নুড়ি, কাকড়, মাটি, কাদা, এই ধরনের পদার্থগুলো খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। এই নিয়মটাকে কাজে লাগিয়ে বা এই নিয়মটার জন্যে পৃথিবীতে যত জলভাগ আছে, অর্থাৎ সমুদ্রগুলো বা সমুদ্র কাছাকাছি উপকূল অঞ্চলগুলো, সেই রকম জায়গাগুলো তাপমাত্রা খুব বেশি পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি না। মনে করো এই একটা ম্যাপ, যার চারপাশে সমুদ্র রয়েছে। এটা একটা দেশ, তার চারপাশে সমুদ্র বা দ্বীপ। এই দ্বীপটার চারপাশে সমুদ্র রয়েছে, বড় দ্বীপ। তো এর মাঝখানের অঞ্চলটা স্থলভাগের একদম কেন্দ্রবিন্দু, কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলগুলো তো উপকূল। এই জায়গাগুলো তো উপকূল, সমুদ্রের কাছে। তো কি হবে, এই সমুদ্রের জায়গাগুলো দিনের বেলা যেমন তাপমাত্রা বাড়তে বাড়তে অনেক সময় বেশি লাগবে, এবং রাত্রিবেলা ঠান্ডা হতে গেলেও এর সময় অনেক বেশি লাগে। তুলনামূলকভাবে এই দ্বীপটার মধ্যবর্তী অঞ্চল বা স্থলভাগের কেন্দ্র জায়গাগুলোতে তাপমাত্রা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে দিনের বেলায়, আবার রাত্রিবেলা খুব তাড়াতাড়ি তারা ঠান্ডাও হয়ে যাবে। এই কারণে উপকূলের অঞ্চলগুলোতে, সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলোতে তাপমাত্রার প্রসার মানে বৃদ্ধিটা খুব বেশি লক্ষ্য করা যায় না। তাই সেখানে উপকূল অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু দেখতে পাওয়া যায়। উপকূল অঞ্চলে বা সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলোতে তাপমাত্রার প্রসার বেশি হয় না বলে সেইখানে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। অন্যদিকে মহাদেশের কেন্দ্রভাগে, মনে করো সাইবেরিয়া বা মঙ্গোলিয়া, চীন, এই সমস্ত জায়গাগুলো সমুদ্র থেকে অনেক দূরে থাকার কারণে সেই জায়গাগুলোয় তাপমাত্রা যেমন খুব দিনের বেলা দ্রুত হারে বাড়ে, আবার রাত্রিবেলা খুব তাড়াতাড়ি কমেও যায়। এই জন্য স্থলভাগের অঞ্চলগুলোতে বা স্থলভাগের কেন্দ্রবিন্দু অঞ্চলগুলোতে স্থলভাগের কেন্দ্রে চরম ভাবাপন্ন জলবায়ু। তাহলে স্থলভাগের কেন্দ্রে চরম ভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, উল্টো দিকে উপকূল অঞ্চলগুলোতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। তাই উপকূল অঞ্চলে তাপমাত্রা গ্রীষ্মকালও খুব একটা বেশি অনুভূত হয় না, বা শীতকালও বেশি একটা অনুভূত হয় না। কিন্তু স্থলভাগের কেন্দ্রে তাপমাত্রা খুব তাড়াতাড়ি বাড়ে বলে গ্রীষ্মকালটাও খুব চরম এবং শীতকালটাও খুব ঠান্ডা। এই বৈপরীত্যগুলো লক্ষ্য করা যায়। তাহলে জলভাগের বন্টন এবং স্থলভাগের বন্টন পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বা বায়ুমণ্ডলের তাপমাত্রার ক্ষেত্রে একটা তারতম্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর 4 নম্বর যে পয়েন্টটা কাজ করে সেটা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু যখন প্রবাহিত হয়, বায়ু কোন এলাকা থেকে কোন দিকে যাচ্ছে সেটা নির্ভর করে, তার ভিত্তিতে তাপমাত্রা কোন জায়গায় কিরকম হবে সেটা নির্ভর করে থাকে। বায়ু প্রবাহের জন্য কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে যাচ্ছে এই বিষয়টা বায়ু প্রবাহের উপর নির্ভর করে, আর তাপমাত্রাটা কি হবে সেটা এই বায়ু প্রবাহের উপর নির্ভর করছে। যেরকম ধরো আমাদের দক্ষিণ পশ্চিম
মৌসুমী বায়ু যখন সমুদ্রের ওপর থেকে এসে আমাদের ভারতীয় উপমহাদেশের উপর প্রবেশ করে তখন সেইখানে তাপমাত্রা অনেকটাই কমিয়ে দেয়। অর্থাৎ সমুদ্রের ওপর থেকে আসছে, তার মধ্যে অনেক বেশি ময়েশ্চার রয়েছে, সে এসে যখন বৃষ্টিপাত ঘটায় ভারতীয় ভূখণ্ডে তখন সেখানকার তাপমাত্রাকে কমিয়ে দেয়। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতের মধ্যে প্রবেশ করলো তখন সে সমুদ্রের উপর থেকে আসার কারণে অনেক বেশি ময়েশ্চার নিয়ে আসছে, জলীয় বাষ্প নিয়ে আসছে, এবং ভারতের উপর যখন বৃষ্টিপাত ঘটাচ্ছে তখন সে ভারতের তাপমাত্রাকে প্রায় 10 ডিগ্রির কাছাকাছি, 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমিয়ে দেয়। আবার একই রকম ভাবে যখন শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু এদিক থেকে আসছে। উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন আসে, সে তো আসছে সাইবেরিয়া চীনের উপর থেকে, সেখানে ঠান্ডা খুবই বেশি। তো সেই রকম সময় ওই ঠান্ডা বাতাস ভারতে আসার কারণে ভারতে তাপমাত্রা কমে যায় এবং শীতকাল বিরাজ করে। তার সাথে সাথে যদি এইখানে হিমালয় পর্বত না থাকতো তাহলে এই ঠান্ডা বাতাসটা আরো বেশি প্রবেশ করতো এবং ভারত একটা খুবই চরম শীতল দেশে পরিণত হতো। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে বায়ু প্রবাহর কোন দিক থেকে কোন দিকে হবে তার ক্ষেত্রেও তাপমাত্রা তারতম্য লক্ষ্য করা যায়, বা তাপমাত্রা তারতম্যের ক্ষেত্রে বায়ুর প্রবাহ সেটা একটা কারণ হিসাবে কাজ করে। এরপরে যে পয়েন্টটা কাজ করে সেটা হচ্ছে সমুদ্র স্রোত। 5 নম্বর, সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত দু প্রকারের হয়, একটা হচ্ছে উষ্ণ স্রোত আর একটা হচ্ছে শীতল। উষ্ণ স্রোত আর শীতল স্রোত। উষ্ণ স্রোত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ যে ভূমিভাগের পাশ থেকে বয়ে যাবে সেই উপকূল অঞ্চল বা সেই পার্শ্ববর্তী অঞ্চলগুলো উষ্ণ হবে। আর শীতল স্রোত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, যে ভূমিরূপ বা যে উপকূলের পাশ থেকে প্রবাহিত হবে সেই অঞ্চলটাকে সে শীতল করে দেবে। তো এইরকম দুটো স্রোতের নাম করি যারা এই ধরনের ঘটনা ঘটায়। একটি উষ্ণ স্রোত যার নাম উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত এটা একটা উষ্ণ স্রোত। এই স্রোতটা কি করে, ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ যেখানে ব্রিটেন রয়েছে ওই ব্রিটেনের উপকূল, সেই উপকূল বরাবর এ প্রবাহিত হওয়ার কারণে এটা ওই জায়গায় উষ্ণতা বাড়িয়ে দেয় এবং বাড়ানোর ফলে ওইখানে বরফ জমতে পারে না, উষ্ণতাটা তুলনামূলকভাবে একটু বেশিই থাকে। তাহলে সেই জায়গায় উপসাগরীয় উষ্ণ স্রোত ওই জায়গার উষ্ণতা বাড়িয়ে দিল। আবার শীতল স্রোতের একটা নাম করি, শীতল স্রোতের মধ্যে পেরু বা হামবোল্ড স্রোত। এই স্রোতটা একটা শীতল স্রোত। এই স্রোতটা দক্ষিণ আমেরিকার একদম দক্ষিণ দিকে যে পেরু দেশটি রয়েছে এবং চিলি দেশটি রয়েছে ওর কাছ থেকে প্রবাহিত হয়। কুমেরু জায়গা থেকে আসে বলে এই স্রোতটা খুবই ঠান্ডা। তো ঠান্ডা হওয়ার কারণে পেরু এবং চিলি উপকূলে এটা ওই স্রোতের কারণে ঠান্ডা থাকে, উপকূলটাকে শীতল রাখে। তাহলে দেখতে পাচ্ছি যে উষ্ণ স্রোত যে জায়গা প্রবাহিত হচ্ছে সেই জায়গা তাপমাত্রাকে বাড়িয়ে দেয়, আর শীতল স্রোত যে এলাকাতে প্রবাহিত হয় সেই এলাকার পার্শ্ববর্তী এলাকাকেও সে ঠান্ডা করে দেয়। এইভাবে তারা তাপমাত্রার বৈচিত্র্য বা তারতম্য তৈরি করে। এর পরের যে কারণটা রয়েছে সেটা হচ্ছে ভূমির ঢাল। 6 নম্বর কারণ ভূমির ঢাল। ভূমির ঢাল এটা কিভাবে কাজ করে, সূর্যের উন্নতি কোণ এবং ভূমির ঢাল দুটো একসাথে পারস্পরিক সম্পর্কযুক্ত। মনে করো যখন উত্তরায়ণ ঘটে, অর্থাৎ সূর্য উত্তর গোলার্ধের দিকে হেলে থেকে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, তখন কি হয়, উত্তরায়ণ ঘটে। উত্তরায়ণের সময় সূর্য উত্তর গোলার্ধের দিকে বেশি তাপ বা আলো দেয়। এই ক্ষেত্রে যদি উত্তর গোলার্ধে কোনো পর্বত থাকে, উত্তর গোলার্ধের পর্বতের দক্ষিণ ঢালটা থাকে সূর্যের দিকে, তাই দক্ষিণ ঢালে বেশি তাপ পায়।
উত্তর গোলার্ধে দক্ষিণ ঢাল বেশি তাপ, কারণ দক্ষিণ ঢালটা সূর্যের মুখের দিকে থাকে, তাই সেখানে তাপটা বেশি পায়। এই দিকে, এই দিকটায়, এটাকে ধরে নাও দক্ষিণ দিক, তাহলে এই দিকটায় সূর্যের তাপটা বেশি পায়। অন্যদিকে অর্থাৎ উত্তর ঢালে সূর্যের দিকে থাকে না, সূর্যের থেকে বিপরীত দিকে থাকে, তাই সেখানটা তুলনামূলকভাবে ঠান্ডা হয়। এবার এই ঘটনাটা কোন সময় হয়? এটা হয় উত্তরায়ণের সময়। আবার যদি এটা দক্ষিণায়নে হতো, দক্ষিণায়ন কোন সময়? যখন পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে থাকে, অর্থাৎ সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে বেশি পরিমাণে তাপ এবং আলো দেয়, সেই সময়টাকে আমরা বলি দক্ষিণায়ন। তো এই জন্য দক্ষিণায়নের সময় দক্ষিণ গোলার্ধে অবস্থিত কোনো যদি পর্বত থাকে, তাহলে তার উত্তর ঢালটা বেশি সূর্যের দিকে মুখ করে থাকবে। অর্থাৎ দক্ষিণায়নের সময় দক্ষিণ গোলার্ধে উত্তর ঢাল বেশি তাপ পাবে। দক্ষিণায়নের সময় দক্ষিণ গোলার্ধে কোনো পর্বত থাকলে তার উত্তর দিকের ঢালটা সূর্যের দিকে মুখ করে থাকে, তাই বেশি তাপ পায়। তুলনামূলকভাবে দক্ষিণ দিকের ঢালটায় কম সূর্যের আলো পৌঁছায়, তাই সেটা তুলনামূলক ঠান্ডা থেকে যায়। তাহলে এইভাবে ভূমির ঢাল ও তাপমাত্রা তারতম্যের ক্ষেত্রে একটা পার্থক্যের কারণ হয়ে দাঁড়ায়। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট, স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদ মানুষের কোনো প্রচেষ্টা ছাড়া নিজে নিজেই বড় হয়ে যায় এবং বৃদ্ধি পায় এবং তার পুষ্টিগুণ সবকিছু সে নিজে নিজেই করতে পারে, সেই ধরনের উদ্ভিদকে বলা হয় স্বাভাবিক উদ্ভিদ। ভূপৃষ্ঠে যে জায়গাগুলোতে স্বাভাবিক উদ্ভিদের প্রাচুর্য রয়েছে, অর্থাৎ বনভূমি রয়েছে, সেই জায়গাগুলোতে স্বাভাবিক উদ্ভিদের থেকে বাষ্প, জলীয় বাষ্প নির্গত হয়, যাকে আমরা বলি বাষ্পীয় প্রস্বেদন। তার শরীরের অতিরিক্ত জলকে বাষ্পের আকারে বাইরে ছেড়ে দেয়। তো এই বাষ্পীয় প্রস্বেদনের কারণে সেই জায়গা টেম্পারেচার অনেকটাই কমে যায়। তাহলে বনভূমি অঞ্চলগুলোতে তাপমাত্রা কম থাকে তুলনামূলকভাবে। ন্যাড়া অঞ্চল, অর্থাৎ যে জায়গায় উদ্ভিদ নেই, সেই রকম জায়গায় তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি হয় বনভূমি অঞ্চলের তুলনায়। বনভূমি এইভাবে তাপমাত্রাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর যে পয়েন্টটা আসে সেটা হলো 8 নম্বরে, মাটি। মাটি মাটি কিভাবে কাজ করে? মাটি মূলত তার রং এবং তার বৈশিষ্ট্যের মধ্যে রং এবং তার টেক্সচার, অর্থাৎ গঠন এবং গ্রথন, এই তিনটে বিষয়কে নিয়ে তার তাপমাত্রার ক্ষেত্রে ভূমিকা পালন করে। কোন মাটির মধ্যে যদি পাথরের পরিমাণ বেশি থাকে, পাথরের পরিমাণ যদি বেশি হয়, তাহলে সেই মাটি খুব তাড়াতাড়ি গরম হবে এবং খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে। আবার তুলনামূলকভাবে যদি মাটির মধ্যে দানার পরিমাণ কম থাকে, মাটিতে জল বেশি থাকে, সেই মাটি খুব দেরি করে গরম হবে এবং খুব দেরি করে ঠান্ডা হবে। আবার মাটির রঙের ওপর তারতম্য লক্ষ্য করা যায়। কোনো মাটির রং যদি কালো বা ডার্ক হয়, খুব ঘন রঙের হয়, কালো বা কালচে রঙের হয়, সেই মাটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে, কারণ কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি। আবার উল্টো দিকে কোনো মাটি যদি ধূসর বা ফ্যাকাশে রঙের হয়, তার তাপ শোষণ ক্ষমতা কম, তাহলে সেই মাটিগুলোতে তাপ নেওয়ার ক্ষমতা কম থাকবে এবং সেই ভূমিভাগ কম গরম হবে। তাহলে এইভাবে মাটিও তাপমাত্রার তারতম্যের ক্ষেত্রে একটা কারণ হিসাবে কাজ করে থাকে। তারপর অন্তিম 9 নম্বরে হচ্ছে মানুষের কাজকর্ম। মানুষের কাজকর্ম বা এটাকে আমরা নগরায়নও বলতে পারি, নগরায়ন, শিল্পায়ন। তাহলে মানুষ বসতি যেখানে বেশি হবে, অর্থাৎ শহরাঞ্চল, তার পাশাপাশি যদি শিল্পাঞ্চলটাকেও ধরে নিই, সেই জায়গায় বড় বড় বাড়ি ঘর
কলকারখানা এবং তার সাথে সাথে যানবাহন এই প্রভৃত জায়গাগুলো থেকে প্রতিনিয়ত তারা কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাস প্রকৃতিতে ছেড়ে দেয়। তাহলে এই মানুষের কার্যগুলির কারণে এই সমস্ত নগরায়ন বা শিল্পায়ন অঞ্চলগুলোতে তাপমাত্রা তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চলের তুলনায় বেশিই থাকে। পৃথিবীতে যত বড় বড় শহরগুলো রয়েছে তাদের যে পরিমাণ প্রকৃতিতে এই সমস্ত গ্যাস ছাড়ে বা ত্যাগ করে তাতে প্রকৃতি ওই জায়গাটা উত্তপ্তই হয়। তাহলে নগরায়ন যত বাড়বে প্রকৃতিতে উত্তাপের পরিমাণও তত বাড়বে। তাহলে এইরকম ভাবে আমরা দেখলাম যে এতগুলো কারণের মাধ্যমে পৃথিবীতে বায়ুমণ্ডলের মধ্যে বা ভূপৃষ্ঠে তাপমাত্রার তারতম্য ঘটে থাকে।